একবার ভেবে দেখো, একটা দেশ যার মধ্যে আছে 18,000 দ্বীপ, যেখানে থাকে প্রায় 277 মিলিয়ন মানুষ। এই দেশটা হলো ইন্দোনেশিয়া, পৃথিবীর 4th লার্জেস্ট পপুলেশনের দেশ। এর বিশাল মানুষের জোরে ইন্দোনেশিয়া এখন এশিয়ার একটা বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপের দেশ এত তাড়াতাড়ি কি করে এগোচ্ছে? কেন এখনো অনেক মানুষ ওখানে গরিব? চলো ইন্দোনেশিয়ার গল্প শুরু করি। কিভাবে গ্লোবাল ইকোনমিতে তারা নিজেদের নাম তুলছে। আজ ইন্ডোনেশিয়ার টোটাল জিডিপি প্রায় $1.2 ট্রিলিয়ন। এশিয়ান অর্থনীতিগুলোর মধ্যে ইন্দোনেশিয়া আজ একটা প্রমিনেন্ট নাম। ইন্ডিয়া চায়না মাঝামাঝি একটা জায়গা থাকলেও ইন্দোনেশিয়ার কাছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। প্রথম, শ্রম। ইন্দোনেশিয়ার লেবার কস্ট চায়না থেকেও কম। এখন পৃথিবীর সব দেশ যখন চায়না থেকে প্রোডাকশন সরাচ্ছে, তখন ইন্দোনেশিয়া হয়ে উঠেছে একটা প্রমিনেন্ট অপশন। দ্বিতীয়, লোকেশন। ইন্দোনেশিয়া সব থেকে বিজি সি রুটের কাছে বসে আছে। ট্রেডের জন্য এর থেকে ভালো জায়গা খুব কম আছে। আর তৃতীয়, পপুলেশন। চায়না, জাপানের মতন দেশে যখন মানুষ বয়স্কর হয়ে যাচ্ছে, তখন ইন্দোনেশিয়ার পপুলেশন এখনও ইয়াং আর গ্রোয়িং। আগামী অনেক বছরে ওদের লেবার ফোর্স স্ট্রং থাকবে। চতুর্থ, জমি। ইন্দোনেশিয়ার মাটি দুনিয়ার সব থেকে ফার্টাইল মাটিরগুলোর মধ্যে পড়ে। এই সব মিলে আজ ইন্দোনেশিয়া পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে একটা। ইন্দোনেশিয়ার এই উত্থান বুঝতে চলুন আমরা একটু পেছনে তাকাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তখনকার ডাচ ইস্ট ইন্ডিজ মানে ইন্দোনেশিয়া তখন ভীষণ কষ্ট পেয়েছিল। লাখ লাখ মানুষ না খেতে পেয়ে মারা যান। যুদ্ধ শেষ হওয়ার পর ডাচদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই শুরু হয়, যা চলে মোটামুটি 4.5 বছর। আর এই লড়াই দেশকে আরো গরিব করে দেয়। স্বাধীনতার পর অবস্থা খুব ভালো ছিল না। রাস্তা, পোর্ট, সিস্টেম কিছুই ভালো মতো ছিল না। সব কিছু জিরো থেকে গড়তে হয়। লোকাল গভর্নমেন্ট, ইকোনমি, ফরেন রিলেশন, এমন সব নতুন করে ঢেলে সাজাতে হয় ইন্দোনেশিয়াকে। লিডারশিপ রেভলিউশনারি ছিল, কিন্তু ইকোনমি চালানোর স্কিল তখনও ছিল না। ফলাফল, 1960 সালে ইন্দোনেশিয়া ফেস করে এক্সট্রিম পভার্টি, ফুড ক্রাইসিস আর প্রায় 100% ইনফ্লেশন। অবশেষে সরকার পড়ে যায় আর নতুন সরকার আসে। নতুন সরকার ইকোনমির দায়িত্ব দেয় একদল ইয়াং ইকোনমিস্টকে, যাদের বলা হতো বার্কলে মাফিয়া। এরা সবাই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে। আর এই গ্রুপ অয়েল ইন্ডাস্ট্রিকে ম্যাসিভ স্কেলে নিয়ে যায়। 1970 থেকে 1980-এর মধ্যে ইন্দোনেশিয়ার ইকোনমিক আউটপুট প্রায় 540% বেড়ে যায়। অয়েল এক্সপোর্ট থেকে যে টাকা আসতো, পোর্ট, এয়ারপোর্ট, রোড এরম নানা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, তার ফলে মানুষ ধীরে ধীরে এগ্রিকালচার ছেড়ে ফ্যাক্টরি আর অফিসে ঢুকতে থাকে, যেখানে বেশি ভ্যালু ক্রিয়েট হয়। তবে তেল থাকা সবসময় সাকসেস গ্যারেন্টি করে না। ভেনেজুয়েলা, নাইজেরিয়ার মতো দেশে দেখা গেছে তেলের টাকা বাইরে চলে যায়, লোকাল কারেন্সি স্ট্রং হয় না, আর অন্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে ধ্বংস হয়। আর এটাকেই বলা হয় দ্য ডাচ ডিজিজ। ইন্দোনেশিয়া এই ট্র্যাপে পড়েনি। ওরা তেলের টাকা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে, যাতে অন্য ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে। ওরা লো ইন্টারেস্ট লোন পেয়েছিল। এভাবেই ধীরে ধীরে ফ্যাক্টরি, অফিস আর মডার্ন ইন্ডাস্ট্রি গড়তে পারে ওরা। ইন্দোনেশিয়ার ন্যাচারাল রিসোর্সেস এবং তার লেবার ফোর্স, এইসবের অ্যাডভান্টেজ আমরা শুনলাম, কিন্তু 18,000 দ্বীপের করাপশন, সেটা কিরকম? করাপশন আর এডুকেশনের অভাব আর এত দ্বীপ একসাথে চালানো, এই চ্যালেঞ্জ কিন্তু কম নয়। এমনকি এর জন্য তার ক্যাপিটালও শিফট করা হয়েছে। তাহলে প্রশ্ন, ইন্দোনেশিয়া কি নেক্সট সুপার পাওয়ার হতে পারবে, না এই করাপশনের প্রবলেমগুলো ওদের পিছিয়ে দেবে? চলো গল্পটা শেষ করি। প্রথম বড় প্রবলেম নিয়ে কথা বলি, করাপশন। গভর্নমেন্ট কন্ট্রাক্ট পেতে এখনো অনেক জায়গায় ঘুষ দিতে হয়, এটা ইন্ডাস্ট্রি গ্রোথ আটকায়। দ্বিতীয়, এডুকেশন। পপুলেশন হিউজ, কিন্তু স্কিল আর এডুকেটেড মানুষ কম। মাত্র 10% মানুষ ইংলিশ জানে, যা গ্লোবাল বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। এডুকেশনে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু অনেক পথ চলা এখনো বাকি। 18,000 দ্বীপ একদিকে যখন অ্যাডভান্টেজ, অন্যদিকে এইটাই কিন্তু বড় প্রবলেম। কারণ ইনফ্রাস্ট্রাকচার গড়তে কষ্ট হয়, প্রোডাক্ট ট্রান্সফার করতে বারবার জাহাজ চেঞ্জ করতে হয়, তাই কস্ট বেড়ে যায়। কিন্তু ছোট দ্বীপ হলে এই অপোজিটটা হয়। ইন্টারনেটের কথাই ধরো, 277 মিলিয়ন মানুষকে ইন্টারনেট পৌঁছে দেওয়া কেবল দিয়ে একটা বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া মাত্র 12টা আন্ডার সি কেবল দিয়ে পুরো দেশে ইন্টারনেট ছড়িয়ে দেয়।
কিন্তু ইন্দোনেশিয়ার অনেক দ্বীপে ইন্টারনেট এখনও স্লো, অনেক জায়গায় কানেকশনই নেই। এইসবের মধ্যেই ইন্দোনেশিয়া একটা বড় সাহসী ডিসিশন নিয়েছে, ক্যাপিটাল জাকার্তা থেকে নুসান্তারায় নিয়ে যাওয়া। জাকার্তায় প্রায় 1 কোটির বেশি মানুষ থাকে। ট্রাফিক, পলিউশন, আর্থকোয়েকের রিস্ক সব একসাথে আছে জাকার্তায়। গ্রাউন্ড ওয়াটার বাড়ায় ধীরে ধীরে ডুবে যাচ্ছে জাকার্তা। এয়ার কোয়ালিটি এখন বেজিং বা দিল্লির থেকেও খারাপ। তাই নুসান্তারা গড়া হবে একদম নতুন করে। আর এই প্ল্যান ঠিক হলে হতে পারে গেম চেঞ্জার, ভুল হলে ইকোনমিতে আসবে বড় ধাক্কা। তবে এই ক্যাপিটাল চেঞ্জের আইডিয়া তাদের ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই ছিল, এখন এটা কেবল ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তাহলে এবার বুঝে নিই আজ ইন্দোনেশিয়া কোথায় দাঁড়িয়ে আছে। অনেক ইকোনমিস্ট মনে করেন 2050-এর মধ্যে ইন্দোনেশিয়া ওয়ার্ল্ডের 4th বা 5th লার্জেস্ট ইকোনমি হতে পারে। এমনকি ইউএসএকেও চ্যালেঞ্জ করতে পারে একদিন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাড়ছে, এইসবের টাকায় পোর্ট, রাস্তা আর পাওয়ার প্রজেক্ট বানানো হচ্ছে। কিন্তু করাপশন আর ইনইকুয়ালিটি এখনও সব থেকে বড় রিস্ক হয়ে থেকে গেছে। ইন্দোনেশিয়া সাকসেসফুল হলে শুধু তাদের পপুলেশনের লাইফ চেঞ্জ হবে এমনটা ভাবা ভুল। গ্লোবাল ইকোনমিও এর বেনিফিট পাবে। চায়না যেমন চিপ প্রোডাক্ট দিয়ে দুনিয়ার লাইফস্টাইল বদলে দিয়েছে, পরবর্তীকালে সেই রোল নিতে পারে ইন্দোনেশিয়া। যেই জিনিস আগে লাক্সারি ছিল, যেমন টিভি, ফার্নিচার, কিচেন আইটেম, সেগুলো আজ কমন হয়ে গেছে। তাহলে নেক্সট সব থেকে বড় প্রোডাকশন হাব কি হতে চলেছে ইন্দোনেশিয়া, নাকি ইন্ডিয়া ইন্দোনেশিয়াকে টক্কর দিতে পারবে, নাকি তাদের জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জেস আর করাপশন ওদের আটকে দেবে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। দেখছিলে আরডার শো, আমি সৌর্য। আমি নামান। আর আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভ্যালুয়েবল মনে হয় তাহলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।